স্বাগত বাংলাদেশ লাইভে, সাথে আছে আমি আফসার উদ্দিন। সিটি কর্পোরেশনের নির্লিপ্ততার কারণে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে খুলনা মহানগর। মশার উপদ্রবে অতিষ্ঠ এই শহরের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার হাদিস পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, মশার উপদ্রব দূর করতে কতটা উদ্যোগী সিটি কর্পোরেশন, কী অবস্থা এই মহানগরীর, আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার, আপনি ঠিকই বলেছেন। ইতিমধ্যে গত কয়েকদিন ধরে মশার যন্ত্রণায় খুলনা নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে কি রাতে সবসময় মশার কামড় চলছে। বিশেষ করে শিশু এবং যারা অসুস্থ আছে রোগী, তাদের অবস্থা আরও ভয়াবহ। এখানে মশা নির্মূলের জন্য, যে নিধনের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সময় ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং নাগরিক যারা আছেন, নাগরিক যে সংগঠনগুলো আছে, তারা ইতিমধ্যে মাঠে নেমেছেন এবং মানববন্ধন করেছেন, সভা সমাবেশ করেছেন, বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। তো এই খুলনা মহানগরীর সমস্যা সম্ভাবনা এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আপনি জানেন যে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, সেই কমিটির মহাসচিব শেখ আশরাফুজ্জামানের সাথে আমরা আজকে যুক্ত হচ্ছি। যে খুলনাতে মশার উৎপাত সাম্প্রতিক সময় খুব বেড়েছে, তো এজন্য এই কারণটা কি? প্রতি বছর এরকম বাড়ে, কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে, মানে কতটা উদ্যোগ নিচ্ছে খুলনা সিটি কর্পোরেশন? ধন্যবাদ। আপনারা জানেন যে শহরে, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং আমাদের খুলনাতে, এটা একটা সবচেয়ে বড় সমস্যা মশা। এবং এটা কিন্তু একদিনের সমস্যা না, এটা দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে চলে আসছে। এবং আপনারা জানেন যে মশা নিধনের থেকে মশা যেখানে বংশ বিস্তার করে, সেই জায়গাটাকে যদি বন্ধ করা না যায়, তাহলে মশা কিন্তু নিধন ওইভাবে হয় না। এবং মশা যখন, মশার ওষুধ ফগার মেশিন বলি, অন্যান্য মেশিন দিয়ে আমরা সিটি কর্পোরেশন উদ্যোগ নেয়। অনেক সময় দেখা গেছে যে পত্রপত্রিকা আমরা নিউজও দেখেছি, ভেজাল অর্থাৎ পানি মিশ্রিত ওষুধও অনেক সময় ব্যবহার করা হয়, যে কারণে মশা মরে না। আর এই মশার যন্ত্রণায় বিশেষ করে যারা পরীক্ষার্থী এবং ছোট ছোট বাচ্চা বা শিশু হাসপাতাল বলি, অনেক হাসপাতালে তারা মশা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ে, এবং দিনের বেলায় কি এবং রাত্রেবেলায় মশারি টানায় তাদের পড়াশুনো করতে হয়, এবং তাদের বিভিন্ন রকম ব্যাধ হয়, এবং এর মধ্যে দিয়ে রোগেরও অনেক প্রাদুর্ভাব হয়। দেখা যায় যে মশার কামড়ে বিভিন্ন রকম অসুখ হয়। আমরা মনে করি যে আমাদের এই শহরে যদি মশা নিধন করতে হয়, তাহলে যেখানে মশার বংশ বিস্তার করে সেই জায়গাকে বন্ধ করতে হয়। সেই জায়গাটা কোনগুলো? বিশেষ করে ড্রেনে, যেখানে বদ্ধ ড্রেন আছে, পানি এসে জমা থাকে, সেই বদ্ধ জায়গাগুলো কিন্তু যদি প্রতিনিয়ত পরিষ্কার করা হয়, তাহলে মশা, বিশেষ করে বর্ষার সিজনে মশা কমে, শীতের সিজনে মশা অনেক বেড়ে যায়। এবং শীতের সিজনে খুলনা শহরে মানে দিনের বেলায় তো, রাতের বেলায় তো বলাই যাবে না, দিনের বেলায় মশারি টানায় ছেলেদের পড়াশোনা করতে হয়। একটা বিষয় সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে, এর থেকে নগরবাসীর বা সামাজিক কোনো দায়বদ্ধতা নাই? শুধু কি সিটি কর্পোরেশনই এই পরিষ্কার পরিচ্ছন্নতা করবে? আসলে বিষয়টা সিটি কর্পোরেশন এবং নাগরিক, আমরা যারা বাসা বাড়িতে আমাদের ময়লা, আমাদের যদি সেকেন্ডারি ডিসপোজাল যেটাকে আমরা বলি গার্বেজ, ওটা যদি আরও আধুনিকায়ন করা যায়, ওটাগুলো প্যাকেট করে ওটা নিয়ে একটা জায়গায়, যেখানে সিটি কর্পোরেশনের গার্বেজ এলাকা আছে সেখানে নেবে, এই জায়গাটা না। অর্থাৎ সিটি কর্পোরেশন, এখানে নাগরিকদের একটা বিরাট ভূমিকা আছে। শুধু তাই না, আমি যদি মনে করি অনেক জায়গায় টি স্টল আছে, ডাবের দোকান আছে, এরা কি করে, এবং অনেক বাসা বাড়ির থেকেও ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলে, ফলে ড্রেনটা বন্ধ হয়ে গেল, ওখানে পানি জমলেই তো মশা হবে। ফলে এই বিষয়গুলো কিন্তু নাগরিকদেরও আমাদের দায়িত্ব আছে। আজকে আমরা যদি ওই উদাহরণটা না, ঠিক না, কলকাতা সিটি কর্পোরেশন সবচেয়ে ছিল ন্যাস্টি, এবং যেখানে এখন দিনের বেলা, কারণ রাতেও কিন্তু মশারি টানা লাগে না, তারা যদি ন্যাস্টিসিটি এত ডেভেলপ করতে পারে, তা আমরা খুলনা শহরে কেন পারবো না? ফলে নাগরিক এবং সিটি কর্পোরেশন উভয় মিলেই বিশেষ করে এই ক্র্যাশ প্রোগ্রামটা আরও আধুনিকায়ন করা উচিত। আমি মনে করি যে এই ব্যাপারে সিটি কর্পোরেশনের ভূমিকাটাই মুখ্য। আমরা কথা বলছিলাম আশরাফুজ্জামানের সাথে, উনি বলছিলেন যে কলকাতা সিটির উদাহরণ টেনেছেন, যেটি একটি ভয়াবহ নগরী, মশার নগরীতে পরিণত হয়েছিল। সেই নগরী এখন পরিচ্ছন্ন নগরী এবং মশামুক্ত নগরী হিসেবে পরিণত হয়েছে। তার উদাহরণ হিসেবে আমরা খুলনা সিটি কর্পোরেশনকেও কিন্তু মশামুক্ত নগরী হিসেবে পেতে পারি। এর জন্য সামাজিক আন্দোলন প্রয়োজন, এবং সামাজিক যে মানুষগুলো আছে তাদের এগিয়ে আসতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। আফসার, এই ছিল মশা নিয়ে আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ।
এক মাস আগে নোটিশ দেওয়ার পরও চট্টগ্রাম শহর থেকে সরিয়ে নেওয়া হয়নি কেমিক্যাল কারখানা ও গুদাম। ফলে ঝুঁকির মুখে রয়েছে চট্টগ্রামের ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত খাতুনগঞ্জ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, কেমিক্যালের এই কারখানা কতটা ঝুঁকি তৈরি করছে, কি বলছেন বিশেষজ্ঞরা, আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার। আপনি অবশ্যই আমার পেছনের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন খুব একটা গিঞ্জি এলাকা নামে পরিচিত খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ। আমরা আপনাকে দেখাতে যাচ্ছি সেই আসাদগঞ্জে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক করে এখনো পর্যন্ত গড়ে উঠছে কেমিক্যাল কারখানা এবং কি গুদামগুলো। কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি অনেকটা অভিযান চালানো হয়েছিল, কিন্তু অভিযানেও কোনো সুফল পাচ্ছে না কিন্তু এখানে যারা বাসিন্দা রয়েছেন এবং কি যারা এখানে যারা বসবাস করে এমনকি ব্যবসায়ী যারা আছেন তারা বলছিলেন আমাদেরকে তাদের একটা অভিযোগও রয়েছে। আপনি অবশ্যই লক্ষ্য করছেন আমরা যে কারখানাগুলি এমনকি যে গুদামগুলি আমরা আপনাকে দেখাতে যাচ্ছি এর উপরে কিন্তু দেখা যাচ্ছে আবাসিক বাসা। এখানে অসংখ্য বাসিন্দা কিন্তু বসবাস করে। নিচের দিকে আমরা দেখছি কিন্তু তাদের সেই কারখানা এবং কি গুদামগুলি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আপনাকে দেখানোর জন্য চাচ্ছি যে কারখানাগুলো গড়ে উঠেছে এমনকি যে গুদামগুলো গড়ে উঠেছে সেই গুদামগুলো দেখছি। কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই ব্যবসা বাণিজ্য চালিয়ে গেলেও কিন্তু ফায়ার সার্ভিসের যে ছাড়পত্র নেওয়ার যে একটা বিধান রয়েছে সেই ছাড়পত্র কিন্তু অনেক দোকানে কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা কথা বলতে চাই, আমার এই পাশে রয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিমউদ্দিন রয়েছেন আমাদের পাশে। আমরা একটু কথা বলবো। তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি তাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু তারা উদ্যোগ নিয়ে এই জায়গাতে এসে তারা অভিযান করছেন। এর আগে একটু কথা বলতে চাই, এখানে সাধারণ মানুষ হিসেবে যারা আছে তাদের সাথে আমরা একটু জানতে চাই, এই যে ঘিঞ্জি এলাকা নামে পরিচিত আসাদগঞ্জ বা খাতুনগঞ্জে যে কেমিক্যালের গোডাউনগুলো গড়ে উঠেছে বা কেমিক্যাল বিক্রি করা হচ্ছে, এটার কারণে কীরকম ভয়াবহ আকার রূপ নিতে পারে আগুনের, আপনারা কি মনে করেন? আমরা মনে করি যে ঢাকা চকবাজারে যে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে এই কেমিক্যাল এবং পারফিউমের যে মজুদের কারণে এই আশঙ্কা কিন্তু চট্টগ্রামও সবাই আমরা একটা আতঙ্কের মধ্যে রয়েছি। আপনারা জানেন যে প্রতিদিন এখানে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের দাবি যে এই পারফিউম এবং রাসায়নিক দ্রব্যের যে মজুদগুলো সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিমউদ্দিনের। আপনারা যে সচেতনার জন্য যে আপনারা উদ্যোগ নিয়েছেন আমরা জানতে চাচ্ছি, বারবার কিন্তু আপনারা তাগাদা দিচ্ছেন, কিন্তু তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কি কতটুকু পর্যন্ত আপনারা সফলতা বলে মনে করছেন? আমরা অরিজিনালি আমরা অনেক সফলতা পেয়েছি। এর পূর্বে আমরা মোবাইল কোর্ট আসছিল ম্যাজিস্ট্রেট, তো জেলা প্রশাসক ইলিয়াস স্যার নির্দেশে আমরা এখানে এসেছি এবং এরপরে ওনাদেরকে যতটুকু বোঝানো, প্রত্যেকটা আসাদগঞ্জ, ফাতরঘাটা এবং এখানে যে জেল রোড আছে এগুলোর মধ্যে অনেকগুলা শুধু আমরা পারফরমেন্স বা যে বডি স্প্রে এগুলো না, অনেক ধরনের কেমিক্যাল এখানে বিক্রি করা হয়। যে কেমিক্যালগুলো বিক্রি করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এর মধ্যে আমরা মালিক সমিতির যারা পারফিউম বিক্রি করে এখানে বিভিন্ন রকম, এর মধ্যে আপনার এখানে ফুড পারফিউম আছে যেটা খাদ্যের মধ্যে ব্যবহার করা হয়। এখানে বেশিরভাগ খাদ্যের মধ্যে ব্যবহার করা হয় ওই ধরনের পারফিউমগুলো রয়েছে এবং কিছু রয়েছে যেগুলো এক্সপ্লোশন হয়, দাহ্য হয়, ওই ধরনের রয়েছে। যার কারণে আমরা আজকে এই অভিযানের মধ্যে আমাদের উদ্দেশ্য হলো যে কি সচেতনতা বৃদ্ধি করা, মালিক পক্ষকে বোঝানো যে আপনি যেখানে ব্যবসা করেন সেখানে আপনি আপনার শো করতে পারবেন, এখানে এগুলো রাখতে পারবেন, কিন্তু যে গোডাউন যেখানে আপনি মোটিফাই করবেন, তৈরি করবেন, সেগুলো যেন এখানে তৈরি করে এখানে যেন গোডাউন যাতে করা না হয়। যদি গোডাউন করতে হয় অন্য জায়গায় করবেন এবং তৈরি করতে হলে অন্য জায়গায় তৈরি করে তারপরে আপনারা এখানে ব্যবসা করেন। কিন্তু এখানে তারা একমত হয়েছে যে যেহেতু তারা সরাসরি চট্টগ্রামে যারা এই ব্যবসায়ীরা সরাসরি ওনারা ইনপুট করে না, ঢাকা থেকে ইনপুট করে এখানে তারা কিছু মালামাল নিয়ে আসে এবং ওই স্যাম্পলগুলো তারা বিক্রি করে। আর যারা এখানে তৈরি করে বাসা বাড়িতে, বিশেষ করে কয়েকটা আমি এর আগেও দেখেছি, তারা নিচে শোরুম রয়েছে, উপরে বাসা বাড়িতে গিয়ে সে এগুলো মোটিফাই করে এবং বাজারজাত করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে উপরে এই ভবনের উপরে কিন্তু দেখা যায় অনেক আবাসিক লোকগুলো কিন্তু এখানে বসবাস করে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় আবার নিচে কিন্তু দোকান রয়েছে। আসলে আমরা একটা কথা আপনাদেরকে বলি, এখানে আসাদগঞ্জ, ফাতরঘাটা অথবা আমরা জেল রোড যেটাই বলি খাতুনগঞ্জ রয়েছে, এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন রকমের, শুধু একটাকে আমরা চিহ্নিত করিনি, আমরা টোটাল ব্যবসা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে। জয়, ধন্যবাদ আপনাকে। চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ 31 মার্চ।
এখন চলছে শেষ সময়ের প্রচারণা। বিস্তারিত জানাতে যশোরের অভয়নগর উপজেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কতটা জমে উঠেছে উপজেলা নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যশোরের চতুর্থ ধাপের নির্বাচন আগামী 31শে মার্চে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যশোরের 8টি উপজেলায় 20 লাখ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন এবং আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের অভয়নগর উপজেলায়। এই অভয়নগর উপজেলায় মোট ভোটার 1,79,840 জন, যেখানে 73টি কেন্দ্র রয়েছে। এখানে আমি একজন প্রার্থীর সাথে গণসংযোগ করছে, তার সাথে কথা বলবো। রবিন অধিকারী পেঁচা, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তো কেমন জমে উঠছে নির্বাচনটা? ধন্যবাদ চ্যানেল 24-কে। অভয়নগরে মানে জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হবে। সেখানে জনগণকে আসতে বলছে ভোটের মাঠে। জনগণ আসবে, কিন্তু এটা কিছু কিছু নাই যে মানে আমাদের যে বিরোধী যে আমার যে ম্যানিফেস্টো পার্টি, তিনি কিছু কিছু ওই যে সন্ত্রাসী দ্বারা ভয় দিচ্ছে যাদের ভোটারদের বাড়ি যে তোমরা ভোটের মাঠে এসো না। তাহলে ভোটার মাঠে যদি না আসে তাহলে তো ওরা তো জননেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করে না। তা আমি আপনাদেরকে বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনাকে মূল্যায়ন করুক, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবকে মূল্যায়ন করতে হলে জনগণকে মাঠে আসতে হবে, প্রশাসনকে বলতে হবে যে কোনো রকম জন্য এই যে হুমকি ধুমকি এটা বন্ধ করতে হবে। তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, ভোটাররাও মাঠে আসবে এবং দেশ বিদেশি মানুষ, আপনারা মিডিয়ারাও ভালো দেখবেন যে অভয়নগর উপজেলায় একটা শান্তিপ্রিয় নির্বাচন হবে 31 তারিখে। ধন্যবাদ আপনাকে। আপনি তো দেখছি যে এই যে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করছেন, আপনি দলীয় প্রতীক হিসেবে বিরুদ্ধে নির্বাচন করছেন কেন? এখানে জামাত বিএনপি নির্বাচন আসেনি, যার জন্যে একটা নেতা একজন চেয়ারম্যানের কাছে তৃণমূলের নেতাকর্মীর বহু চাপ আছে। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততো তাহলে এই জনগণের প্রতি কিন্তু তার কিন্তু কোনো মোহ এবং তার কোনো থাকতো না, বুঝছেন, তার কোনো দরদ থাকতো না। এই দরদ থাকার জন্যই আওয়ামী লীগ করি, সেই হিসেবে দাঁড়িয়েছি। জনগণ আমার পক্ষে আছে। আমি শতভাগ নিশ্চিত অভয়নগর উপজেলায় আমি বিপুল ভোটে বিজয়ী হব। আমি জনগণের সঙ্গে আছি 5 বছর, এই 10 বছর ধরে আমিও নির্বাচন করেছি আওয়ামী লীগের থেকে, আমিও প্রার্থী ছিলাম এখানে। আমি জননেত্রী শেখ হাসিনা আমাকে। রিপন, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ লাইভের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত বাংলাদেশ লাইভে। রংপুরের 8 উপজেলার শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে রংপুরে চলছে ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। সেখানে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। শিশু পরিবারের উন্নয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর কি কি পরিকল্পনা রয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। আফসার, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে একটি বিষয় দর্শকদেরকে জানিয়ে দেই যে আজকে রংপুর সরকারি বালক শিশু পরিবারে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এখানে উপস্থিত রয়েছেন রংপুর বিভাগের 8টি শিশু পরিবারের ইতিম, অসহায় এবং দুস্থ ছেলেমেয়েরা, যাদের বের হওয়ার কোনো উপায় নেই। তারা আজকে এই শিশু পরিবার উপস্থিত হয়ে আজকের এই বিনোদনমূলক কাজগুলো করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, রয়েছেন বিভাগীয় কমিশনার এবং ডিআইজি এবং ডিসি সহ এবং রংপুর বিভাগের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল কর্মকর্তা। আসলে আফসার, আপনার মাধ্যমে একটি বিষয় সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আমরা জানতে চাইবো যে আসলে এই শিশু পরিবারগুলোর উন্নয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি কি প্রকল্প হাতে নিয়েছে। জনাব নুরুজ্জামান আহমেদ, আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং আপনি এই অঞ্চলেরই সন্তান। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আপনার এই যে শিশু পরিবার যেগুলো রয়েছে এগুলোর উন্নয়নে কি কি প্রকল্প আপনারা হাতে নিয়েছেন?
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি শিশু পরিবার নির্বাসীদের জন্য আমরা অনেক কর্মসূচি চালু করেছি। এই শিশুদের ভরণ পোষণ থেকে শুরু করে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা এবং সামগ্রিকভাবে তাদেরকে কিভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন সময় শুনি যে শিশু পরিবারে বিভিন্ন ধরনের অনিয়ম হয়ে থাকে, আপনি অনিয়মের রোধে কি ব্যবস্থা নেবেন? এই অনিয়মের অভিযোগ আমার কাছে আসেনি, তবে আমি যতদূর জানি যে আমাদের কর্মকর্তারা তারা নিরলসভাবে এবং সততার সাথে নিষ্ঠার সাথে তারা কাজ করে যাচ্ছে এবং এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আফসার, আপনি শুনছিলেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদের কথা। উনি বলছিলেন যে রংপুর বিভাগে যে সমাজ কল্যাণ অধিদপ্তরের যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের সেসব ডেভেলপমেন্টের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া রয়েছে। এছাড়া শিশু পরিবারের যেসব অসহায় ইতিম যেসব আপনার সন্তানরা রয়েছেন তাদের ভাগ্যের উন্নয়নে তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কাজ করে যাচ্ছে। আফসার, এই ছিল রংপুরের সরকারি শিশু পরিবারের থেকে আমার কাছে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে। বরগুনার বামনায় চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, বামনায় নির্বাচনের প্রচারণা কতটা জমেছে আমাদের জানাবেন। ধন্যবাদ আফসার আপনাকে একটু জানিয়ে রাখি, এই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনা সহ দেশের প্রায় 122টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বরগুনার বামনা উপজেলায় এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বামনা উপজেলাটি বরগুনার অত্যন্ত ক্ষুদ্র একটি উপজেলা এবং এখানে 4টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত এবং এর আয়তন প্রায় 102 বর্গ কিলোমিটার। এখানে 54,939 জন ভোটার আগামী 31 মার্চ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণা আসলে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও এখানে কিন্তু আসলেই নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। তো আমাদের সাথে একজন প্রার্থী আছেন, আমরা তার সাথে কথা বলবো আসলে কেমন নির্বাচনী প্রচারণা চলছে এবং আসলে নির্বাচনে তারা সাড়া কেমন পাচ্ছে। নির্বাচনী প্রচারণা আসলে কেমন চলছে এখন আপনাদের? ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনী প্রচারণা যথেষ্ট চলছে, কারণ এখানকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যদিও নৌকা মার্কা প্রতীকের প্রার্থী তিনি ভয় দেখাচ্ছেন এবং ভোট কেন্দ্রে যদি আসে এবং নৌকায় ভোট না দেয় সেদিন রাস্তায় বসে ভিটামিন দিয়ে দেওয়া হবে, ভিটামিনটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হবে। অ্যান্টিবায়োটিক কি জিনিস আমি জানি না, তবে এটা দিয়ে দেওয়া হবে, ভয় দেখাচ্ছে আর কি। ভয় দিলেও আমার মনে হয় আমার ব্যক্তিগত যে জিনিসটা, যেটা আমি যে মাঠে যে জোয়ার দেখেছি তাদের শত বাধা দিয়েও তাদেরকে রাখা যাবে না। তার ভোট কিন্তু আসবে এবং তারা ভোট দেওয়ার চেষ্টা করবে। এমনি সার্বিক পরিস্থিতি ভালো আছে, ভয়ভীতি দেখানো ছাড়া এমনি প্রশাসন, যেহেতু বর্তমান সরকার চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন, প্রশাসন চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমি বিশ্বাস পোষণ করছি। আর যদি নির্বাচন নিরপেক্ষ হয় তাহলে আমার আত্মবিশ্বাস রয়েছে যে আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব। প্রশাসনের পক্ষ থেকে আপনারা কেমন ধরনের সহায়তা পাচ্ছেন? নির্বাচনী প্রচারণা আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে কিনা? এখন পর্যন্ত বাধার সম্মুখীন হচ্ছে না, তবে তারা বলছে যে 29 তারিখ থেকে বিভিন্ন জায়গায় পটকা ফোটাবে, বিভিন্ন রকম করে ত্রাস সৃষ্টি করবে যেন ভোটার কেন্দ্রে না আসে। ধন্যবাদ আপনাকে। আফসার, আপনি যেমনটি শুনছিলেন যে নির্বাচনী প্রচারণা অত্যন্ত সুষ্ঠুভাবে তারা এখানে পরিচালনা করছেন এবং আগামী 31 মার্চ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তারা ধারণা করছেন। আফসার, এই ছিল বামনা উপজেলা থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের সর্বশেষ সংবাদ। সুমন, ধন্যবাদ আপনাকে। আর এরই মাধ্যমে শেষ হলো বাংলাদেশ লাইভ। ধন্যবাদ।